নাট্য মেলা নয়, আমার আপনার রায় নিয়ে খাপ পঞ্চায়েত নয়। সন্ধ্যে 7টা মানেই করা সত্যি কথা যা হজম করতে সময় লাগে। যুদ্ধ হোক বা দুর্নীতি, অপরাধ বা চিটিংবাজি, ঘুরিয়ে নাক দেখাই না আমি, যখন তখন রং বদলাই। আমি স্বর্ণালী, প্রশ্ন করি সোজাসুজি। নমস্কার, দেখছি রিপাবলিক বাংলা, সঙ্গে রয়েছে আমি স্বর্ণালী। শুরু করছি সোজাসুজি স্বর্ণালী। বাংলা একটা শব্দ ভীষণ প্রচলিত, এক চোখামি, অর্থাৎ এক চোখ দিয়ে দেখা, অন্য আরেকটা চোখ দিয়ে আমি আরেক জিনিস দেখবই না। শুধুমাত্র এক পেশে, এক ধারণা, এক মানসিকতায় এক জিনিস দেখে যাব। এই বাংলায় পুলিশের চাকরি করতে হলে বোধহয় একটা চোখ বন্ধ করে রাখতে হয়, আর যে চোখটা খোলা থাকে সেই চোখ দিয়ে দেখা যায় শুধুমাত্র বিরোধীদের, মানে বিরোধীদের প্রতিবাদ, বিরোধীদের উৎসব, বিরোধীদের বিশ্বাস, বিরোধীদের দাবি, বিরোধীদের আন্দোলন, সমস্ত বিরোধী কেন্দ্রিক বিষয় দেখতে পাওয়া যায়। আর প্রতিবাদীদের দেখতে পাওয়া যায়। দুর্নীতির বিরুদ্ধে আওয়াজ তুলে যারা, তাদেরকে আর দেখতেই পাওয়া যায় না, খুঁজেই পাওয়া যায় না। তাদেরকে দেখলে সঙ্গে সঙ্গে সক্রিয় হয়ে ওঠে পুলিশ, পুলিশের লাঠি, বন্দুক, জলকামান, টিয়ার গাছ, এক কথায় সব। অথচ দেখুন, এই অস্ত্রগুলোই কেমন ভোতা হয়ে যায় যখন শাসক দলের মদতে কোনো দুষ্কৃতী দাপিয়ে বেড়ায়। গত 24 দিন ধরে, একদিন দুদিন নয়, গত 24 দিন ধরে বেপাত্তা হয়ে রয়েছে শেখ শাহজাহান। রাজ্যের পুলিশ গোয়েন্দা বিভাগ কেউ তার টিকিও ছুঁতে পারছে না। অথচ দেখুন, এই রাজ্যের পুলিশ কত অ্যাক্টিভ, কত সক্রিয়, কি অসাধারণ কাজ করে। রাজ্যের পুলিশের এমন চরম অপদার্থতা দেখে আইন শৃঙ্খলার পরিস্থিতি নিয়ে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের দপ্তরে বিজেপি যখন বিক্ষোভ দেখাচ্ছে, তখন পুলিশ লাঠিপেটা করতে বাদ রাখছে না, টিয়ার গ্যাস ছোড়ার অভিযোগ উঠেছে, সব দিক থেকে সক্রিয়। আমরা বলি চোরের মায়ের বড় গলা, তাই তো? আর এক্ষেত্রে শাহজাহানকে লুকিয়ে রাখা পুলিশের বড় বড় তাদের সক্রিয়তা, বড় লাঠি, বড় টিয়ার গ্যাস, বড় তৎপরতা, অতি সক্রিয়তা, এই হচ্ছে বর্তমান পরিস্থিতি। ব্যারাকপুরে আজকে একটা প্রতিবাদ মিছিল ছিল। রাজ্য জুড়ে যে আইন শৃঙ্খলার অবনতি, তা নিয়ে সেখানে প্রতিবাদ জানিয়ে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের দপ্তরে বিক্ষোভে সামিল হন বিজেপির নেতাকর্মীরা। নেতৃত্বে কে ছিলেন? নেতৃত্বে ছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। বিজেপিকে আটকাতে সেখানে শুরু থেকেই ব্যারিকেড করে রাখা হয়। বিজেপিকে আটকাতে ব্যারিকেড দেখতে পাই আমরা, চাকরি প্রার্থীদের আটকাতে ব্যারিকেড দেখতে পাই আমরা, এমনকি ডিএ আন্দোলনকারীদের আটকাতেও ব্যারিকেড দেখতে পাওয়া যায়। কিন্তু শাহজাহানের জন্য থাকে সবুজ কার্পেট। শাহজাহান যখন পালাতে চায়, শাহজাহান যখন বাড়ি থেকে বেরিয়ে আসে, বা শাহজাহান যখন গা ঢাকা দিতে চায়, তখন একদম সবুজ কার্পেট পেতে পুলিশ হয়তো গোলাপ ফুল ছোড়ে, বাহারো ফুল বরসাও মেরা মেহবুব আয়া হ্যায়। এই হচ্ছে অবস্থা, এই হচ্ছে পার্থক্য। কিন্তু বিজেপিকে দেখলেই ওই পুলিশই আবার তেলে বেগুনে জ্বলে ওঠে, তেরে ফুরে ময়দানে নেমে পড়ে যে আমরা পুলিশ, আমাদের কাজ করতে হবে, আমাদের দেখাতে হবে যে আমরা স্কটল্যান্ড ইয়ার্ডের থেকেও কিছু কম যাই না। তো বিজেপিকে আটকাতে ব্যারিকেড করে ফেলা হলো। এরপরই পরিস্থিতি কার্যত রণক্ষেত্র হয়ে উঠল, হওয়াটাই স্বাভাবিক ছিল। এবং তারপর চলল লাঠি চার্জ, তার সঙ্গে মুহুর্মুহু ইট বৃষ্টি, বেশ কয়েকজন জখমও হলেন। এরপর টিটাগড় থানার সামনে বিক্ষোভে সামিল হয় বিজেপির কর্মী সমর্থকেরা। কি ছবি ছিল সেখানে দেখাবো শুরুতেই আজ।
বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং ব্যারাকপুর সাংগঠনিক জেলার স্থানীয় বিজেপি নেতৃত্ব তারা এই মুহূর্তে ব্যারাকপুর সিপি অফিসের দিকে যাচ্ছেন এবং মূলত আইন শৃঙ্খলার পরিস্থিতির অবনতি, সেই অবনতির অভিযোগেই এই মুহূর্তে ব্যারাকপুর যে সিপি অফিস ঘেরাওর কর্মসূচি নেওয়া হয়েছে। একই সঙ্গে আইন অমান্য কর্মসূচির ডাক দেওয়া হয়েছে। এই আইন অমান্য কর্মসূচি কিন্তু আটকানোর জন্য একাধিক কিন্তু পরিকল্পনা নেওয়া হয়েছে পুলিশের তরফ থেকে। একাধিক ব্যারিকেড তৈরি করা হয়েছে। একাধিক ব্যারিকেডের পাশাপাশি জল কামান থেকে শুরু করে টিয়ার গ্যাসের ক্যানিস্টার সমস্ত কিছু কিন্তু নিয়ে আসা হয়েছে। ভাবা যায় কি প্রচন্ড সক্রিয়, কি প্রচন্ড অ্যাক্টিভ এই বাংলার পুলিশ। কত ব্যস্ততা, কত তৎপরতা। কি না আসলে বিরোধী দল, রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি, তারা বিক্ষোভ দেখাতে এসেছে, তারা প্রতিবাদ জানাচ্ছে। পুলিশকে তো দেখাতে হবে পুলিশ রয়েছে। পুলিশ যদি না দেখায়, পুলিশ মারতে পারে, লাঠিচার্জ করতে পারে, তাহলে তো মানুষ ভুলেই যাবে পুলিশ বলে আদৌ কিছু আছে। তাই পুলিশ এই সময়তে জেগে উঠল। কুম্ভকর্ণের ঘুম থেকে পুলিশ জেগে উঠল, উঠে বসলো। এই তো পেয়েছি নিজের সমস্ত পুরুষত্ব দেখানোর উপায়, নিজের পুলিশগিরি দাদাগিরি দেখানোর উপায় পাওয়া গেল ফাইনালি। কারণ দুয়ারে এসেছে বিরোধী, অথবা পেটাও। আসলে এটাই বাংলার ছবি, আর বাংলার পুলিশের কাজও এটাই। এখানে আইনের শাসন উধাও, রয়েছে শাসকের আইন, আর কি রয়েছে শাসকের নিজস্ব দলদাস। পুলিশের গায়ে লাগে যদিও দলদাস বললে, কিন্তু পুলিশ হয়তো অভ্যস্ত হয়ে গেছে। তারাও বলতে শুরু করেছেন কিছু করার নেই, তো যেমন ইনস্ট্রাকশন আসবে তেমন কাজ হবে। এই মুহূর্তে এর থেকে বড় রিয়েলিটি, বাস্তব কিচ্ছু হয় না। রাজ্য আছে, রাজ্যের নির্বাচিত সরকার আছে, রাজ্যের প্রশাসন আছে, আইন ব্যবস্থাও রয়েছে, পুলিশও রয়েছে, কিন্তু সবটাই সকলই তাহারই ইচ্ছা, ওরকম একটা অবস্থা। সুকান্ত মজুমদার এবং তৃণমূল সাংসদ শান্তনু সেন কি বলছেন পুলিশের এই অসাধারণ পারফরমেন্স দেখে দেখাবো। প্ররোচনা দিয়ে লাঠিচার্জ করবে আর এইভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতিকে নষ্ট করবে। সবাইকে জানাবো চিন্তার কিছু নেই, আমরা আইনি লড়াই লড়বো এবং আমাদের বহু কর্মী সমর্থকদেরকে মুখ খারাপ করতে করতে পুলিশ ধরে নিয়ে গেছে কাউকে খুশি করার জন্য। যখন এটা প্রথম নয়, বিজেপি বাংলায় মানুষের দ্বারা প্রত্যাখ্যাত হয়ে প্রত্যেকটা মুহূর্তে কর্মসূচির নামে আইন শৃঙ্খলা হাতে তুলে নিয়ে বিশৃঙ্খলা করে রাজনীতিতে প্রাসঙ্গিকতা খুঁজছে, এটা প্রমাণ পাওয়া গেছে বহু দিন ধরেই। পুলিশকে দিলীপ ঘোষ বা শুভেন্দু অধিকারীর মতো নেতারা কখনো চটিচাটা পুলিশ, কখনো চাকর বাকর, কখনো রাস্তার কুকুরের সাথে তুলনা করা। আমরা কৈলাস বিজয়বর্গীর ছেলেকে দেখেছি সেখানে ব্যাট তুলে সেখানকার আধিকারিকদের মারছে। সুতরাং এগুলো নতুন কিছু নয়, এটা বিজেপির সংস্কৃতি, কিন্তু তারা ভুলে গেছে যে বাংলায় এই সংস্কৃতি চলবে না। শান্তনু সেনের বক্তব্য শুনলাম, সুকান্ত মজুমদারের বক্তব্য শুনলাম। আসলে রাজ্যের এমন আইন শৃঙ্খলার বেআব্রু দশা, অথচ এই বাংলার পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রীর মুখে এই নিয়ে সচরাচর কোনো প্রতিক্রিয়া পাওয়া যায় না, কোনো বক্তব্য শুনতে পাওয়া যায় না। হ্যাঁ, যদি পুলিশকে কেন্দ্র করে মানুষ একেবারে ইট পাটকেল ছুটতে থাকে,
বা কালিয়াগঞ্জে যেরকম পুলিশ থানা জ্বালিয়ে দিয়েছিল, মানুষ আগুন টাগুন লাগিয়ে দিয়েছিল, সেই সময় অবশ্য মুখ্যমন্ত্রী এক দুবার মন্তব্য করেছিলেন, তাও পুলিশের পক্ষে এই যে পুলিশের গায়ে হাত তোলাটা কিন্তু ঠিক নয়। কিন্তু এই মুখ্যমন্ত্রীকে আবার আমরা যখন দেখেছিলাম বইমেলাতে, তখন বেশ সপাটে চড় মারার নিদান দিয়েছিলেন তিনি। এই পুলিশকেই যখন দেখেছিলাম আমরা, যেখানে একটার পর একটা বিস্ফোরণ হচ্ছে, সেই সময় সেই জায়গায় দাঁড়িয়ে, বকটুয়ের মতো জায়গায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বলেছিলেন যে পুলিশকে নির্দেশ দিয়েছিলেন কড়া ভাষায় অবিলম্বে যুদ্ধকালীন তৎপরতায় সমস্ত যেখানে যত গোলাগুলি বোমা আছে সব বার করে ফেলতে হবে। আসলে অবস্থা বুঝে পুলিশকে নিয়ে রিয়াকশন দেয় রাজ্যের শাসক দল, আর যখন দেখে যে কোনো রিয়াকশন দেওয়ার নেই, পুলিশকে আড়াল করার জন্য, পুলিশকে গার্ড করার জন্য বা পুলিশের হয়ে বক্তব্য রাখার মতো তেমন কোনো পরিসর নেই, তখন উল্টো রাস্তা, তখন টার্গেটে চলে আসে দেশের সেনা, বিএসএফ। আজ কোচবিহারে প্রশাসনিক সভায় বিএসএফকে হঠাৎ করে টার্গেট করে বসলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। না ঝড়, না বৃষ্টি, না কোনো ঘটনা, না কোনো দুর্ঘটনা, হঠাৎ করে আচমকা রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে যখন প্রত্যেক দিন শিরোনাম হচ্ছে, যখন শাহজাহান কোথায় গেল, কোন নোনা জলে, কোন জমা জলে, কোন পাকে গিয়ে মুখ মুকলো, তখন সেই সময় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী হঠাৎ করে মনে পড়ছে যে বিএসএফ কি করছে। হঠাৎ করে এতদিন বাদে তিনি খুঁচিয়ে তুললেন শীতলকুচি প্রসঙ্গ। গ্রামের মানুষদের পুলিশের কাছে বিএসএফ এর বিরুদ্ধে এফআইআর করতেও তিনি নিদান দিয়ে দিলেন। দেখুন কি বক্তব্য রেখেছেন আজ মমতা বন্দ্যোপাধ্যায়। মনে আছে শীতলকুচির ঘটনা? ভুলে যাননি তো? 4টে ছেলেকে বিএসএফ গুলি করে মেরে দিয়েছিল। আর কুচবিহারে ওদের অত্যাচারে আমি ডিএমএসপি এবং সিএসকে বলবো, যখন তখন যাকে তাকে গুলি করে মেরে দেয়, যেন জমিদারি পেয়ে গেছে। গ্রামে গঞ্জে ঢুকে কোনো অত্যাচার করলে সঙ্গে সঙ্গে থানায় এফআইআর করবেন, এটা মাথায় রাখবেন। সোজা ভাষায়, সহজ ভাষায় একদম বিএসএফ এর বিরুদ্ধে রণংদেহী চেহারা হঠাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরকম নিদান যদিও তিনি এর আগেও দিয়েছিলেন, যেরকম পঞ্চায়েত নির্বাচনের সময় যখন কেন্দ্রীয় বাহিনী, সেন্ট্রাল ফোর্স যখন গ্রামে গ্রামে দখল নিতে শুরু করে নির্বাচনের জন্য, সেই সময়তে বাড়ির মা বোনেদের হাতা খুন্তি তুলে নেওয়ার নির্দেশ দিয়েছিলেন, উপদেশ দিয়েছিলেন, মনে আছে তো? আজকে ডিবেটের সুযোগ হলে শোনাবো আমি। তো এরকম নতুন আরেকটা নির্দেশ, সেটা হচ্ছে পুলিশকে বিএসএফ এর বিরুদ্ধে এফআইআর করার। এই রাজ্য পশ্চিমবঙ্গ, যেখানে দেশের সীমান্তের সুরক্ষার সঙ্গে জড়িয়ে রয়েছে এই রাজ্য, কারণ এত দীর্ঘ বর্ডার এরিয়া রয়েছে আমাদের রাজ্যের, সে দেশের সুরক্ষায় বুক আগলে যারা দাঁড়িয়ে রয়েছেন, সেই দেশের সেনাকেই বারবার টার্গেট কেন? আসলে আজ যে জায়গায় কাপুরুষ শেখ শাহজাহানরা দুর্বৃত্তায়ন চালিয়ে যাচ্ছে, রোহিঙ্গাদের আশ্রয় দিচ্ছে, রোহিঙ্গাদের টেন্ট তৈরি হচ্ছে, সেই পথে বোধহয় বাধা হয়ে যাচ্ছে দেশের সেনা বিএসএফ। কেন্দ্রের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক জানতে চায় বাংলায় স্পষ্ট করে বলেছেন যে বাংলার সীমান্ত সুরক্ষায় কিভাবে বাধা দেওয়া হচ্ছে প্রত্যেক দিন, প্রত্যেক মুহূর্তে, যাতে বিএসএফ কাজ করতে না পারে। শোনাবো নিশীথ প্রামাণিক কি বলেছেন এই বিষয়ে। হচ্ছে কয়লা, আরেকটা যে কারণে অনুব্রত মণ্ডল এখনো পর্যন্ত তিহার জেলে রয়েছে সেটা হচ্ছে গরু। প্রত্যেক ক্ষেত্রে যখনই এই প্রশ্নগুলো ওঠে, তখনই পাল্টা একটা আঙুল চলে আসে কেন্দ্রীয় সরকারের দিকেও, যে কয়লা যদি পাচার হয়ে যায় কেন্দ্রীয় সরকার কি করছিল, গরু যদি এখান থেকে বাংলাদেশে চলে যাচ্ছে তাহলে বিএসএফ কি করে, কেন্দ্রীয় সরকার, স্বরাষ্ট্রমন্ত্রক কি করে দায়িত্ব অস্বীকার করতে পারে, কি বলবেন? যে সমস্ত জায়গাগুলো আনফেন্সড রয়েছে, প্রায় 450 কিলোমিটারেরও বেশি এরিয়া এখনো পশ্চিমবঙ্গে আনফেন্সড রয়েছে। আমরা যখন বারংবার রাজ্যের কাছে সেই জমি অধিগ্রহণ করে চাইছি, কারণ আপনারা জানেন ল্যান্ড ইজ আ স্টেট ম্যাটার, জমি অধিগ্রহণ কেন্দ্র কখনোই করতে পারে না, এটা স্টেটকে করতে হবে, করে সেই জমিটা কেন্দ্রের হাতে তুলে দিতে হবে, তবেই আমরা সেখানে ফেন্সিং করতে পারবো। যেখানে দেশের প্রশ্ন আসছে, যেখানে দেশের ইন্টারনাল সিকিউরিটির প্রশ্ন আসছে, সেখানে একটা স্টেট
পশ্চিমবঙ্গের মতন রাজ্য এতটা অসহযোগিতা কি করে করতে পারে, এটা ভেবে আমরা অবাক হচ্ছি। এবং বারংবার চিঠি পাঠানো হয়েছে, হোম সেক্রেটারি লেভেল থেকে চিফ সেক্রেটারিকে চিঠি পাঠানো হয়েছে, তা সত্ত্বেও এখনো পর্যন্ত এই বিস্তীর্ণ এলাকার যে জমি সেটা কিন্তু অধিগ্রহণ করে দেয়া হয়নি। যে আজকে এতটা আনফেন্সড এরিয়া আমাদের ভারত বাংলাদেশ ইন্দো বাংলাদেশ বর্ডারের পশ্চিমবঙ্গ সীমান্তে রয়েছে, প্রথম কথা হচ্ছে কোন ইন্টেনশনে জমি দেয়া হচ্ছে না এবং কাদের অবাধ প্রবেশের জন্য সেই যে ফেন্সিং এরিয়াটা যেটা আমরা ফেন্স করতে চাইছি সেটাকে এখনো খুলে রাখা হয়েছে। যখনই সেই আনফেন্সড এরিয়া দিয়ে সেখানে যখন অবাধ প্রবেশের চেষ্টা বা অনুপ্রবেশের চেষ্টা, ইনফিল্ট্রেশনের চেষ্টা হচ্ছে, তখন বিএসএফ বাধ্য হচ্ছে সেখানে করণীয় সেটা করবার জন্য, কখনো গুলি চালাতে বাধ্য হয়ে। তো সেই ক্ষেত্রে আপনারা দেখেছেন যে সেখানেও বিএসএফের বিরুদ্ধে পশ্চিমবঙ্গের বিধানসভায় কুকথা বলে বেশ কিছু বিধায়ক মন্ত্রী তারা কিন্তু সেখানে আলোচনায় সরব হয়েছিলেন। আজকে তাহলে দেশের সুরক্ষা ব্যবস্থা সম্বন্ধে যারা আলোচনা করতে পিছপা হন না, আজকে যে জওয়ানরা আমাদের বর্ডারকে সুরক্ষিত রেখেছে, আমরা যাদের জন্য নিশ্চিন্তে রাতে ঘুমোতে যেতে পারি, তাদেরকে আজকে কাঠগড়ায় তোলা হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে বিএসএফ এর বিরুদ্ধে পুলিশে এফআইআর করুন, অথচ সন্দেশখালীতে যখন ইডি আক্রান্ত হলো তারপরে পুলিশ ঠিক কি করেছে সে বিষয়ে কোনো মন্তব্য কেউ করেছে আজ পর্যন্ত? পুলিশের বিরুদ্ধে এফআইআর করার কথা কেউ বলেছে? অর্থাৎ যে ইঙ্গিতটা ছিল সেটাই কি আরো বেশি জোরালো করলেন মুখ্যমন্ত্রী, যে সন্দেশখালীতেও কি তাহলে আরো একটা শীতলকুচির পরিকল্পনা ছিল সেখানকার স্থানীয় নেতৃত্বের? মমতা বন্দ্যোপাধ্যায় এই মন্তব্যের পাল্টা জবাব দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। শোনাবো। উচ্চ আদালত থেকে জামিন পেয়েছেন, সরাসরি কোর্টকে চ্যালেঞ্জ করছেন উনি। এই কথাটা যদি বিজেপির দিক থেকে কেউ বলতো, এখনই কোর্ট কন্টেম্প্ট, অমুক তমুক, জুডিশিয়ারি আক্রান্ত, কত কাণ্ড হতো। আমরা এগুলো করি না। উনার সবটা উনার পছন্দ। উনি পশ্চিমবঙ্গকে একটা আলাদা দেশ মনে করেন। উনি সুযোগ পাচ্ছেন না, আমাদের সংবিধান অ্যালাউ করে না। নইলে পশ্চিমবঙ্গ বিধানসভাতে বিএসএফ, ইডি, সিবিআই নামে যেমন রেজুলেশন করেছেন, ঠিক একইভাবে একটা আলাদা সংবিধান বানিয়ে ফেলতেন। অর্থাৎ হিসেবটা খুব পরিষ্কার। প্রথমে কেন্দ্রীয় বাহিনী, দেশের সেনা, তাদের বিরুদ্ধে মানুষকে খেপিয়ে দাও। আমি আজকে বলতে বলতে মনে পড়ছিল আমার যে এর আগে পঞ্চায়েত নির্বাচনের সময় যখন কেন্দ্রীয় বাহিনী ডেপ্লয়মেন্ট চলছিল, সেই সময়তে বিভিন্ন বক্তব্য থেকে, মঞ্চ থেকে শুনতে পাওয়া গিয়েছিল যে বাড়ির মা বোনেদের হাতা খুন্তি তুলে নেওয়ার নিদান। তাহলে বারবার যদি ধরনের নিদান, নির্দেশ, উপদেশ আসতে থাকে, তাহলে খুব সহজ হিসেব সন্দেশখালীর মতো জায়গায় যখন এরপর বা যেটা পরিকল্পনা করা হচ্ছে, যেটা বারবার করে বলেছি আমরা, যে একসঙ্গে যখন প্রায় 1000 খানেক লোকজন মাত্র 4-5 জন ইডি আধিকারিকদের ঘিরে ধরছেন, তাদের সঙ্গে কেন্দ্রীয় বাহিনী রয়েছে, তাও হাতে গোনা 2 বা 3 জন, সেই সময় 19-20 কিছু একটা হলে যদি বাই চান্স কিছু হয়ে যেত, তাহলে খুব সহজে পুরো হিসেবটা আবারও শীতলকুচির রিপ্লে করে চালিয়ে দেওয়া যেত। তাহলে কি সন্দেশখালীতে যা হয়েছিল সেটা নিখুঁত একটা প্ল্যান ছিল, প্লট ছিল। এবং তারপর সেখানে গাড়ি জ্বালানোর পর, জিনিসপত্র লুট হওয়ার পর, মার খাওয়ার পরও তারা সেখান থেকে ফিরে এসেছেন এবং সেখানকার বাহিনী, যে 3-4 জন ছিলেন ফোর্সের জওয়ান, তারা ইডি আধিকারিকদের কোনো ক্রমে বের করে নিয়ে আসতে পেরেছেন। কোথাও কোনো ঘটনা ঘটেনি এবং আমরা দেখেছিলাম যে সেই সময় তো মহিলাদেরকে আগে এগিয়ে দেওয়া হয়েছিল। তাহলে কি কোথাও যে সাজানো প্লট ছিল সেটা কোথাও ঘেটে গেল? এই প্রশ্নগুলো উঠছে, কারণ এগুলো ওঠা স্বাভাবিক, কারণ বারবার যেখানে কেন্দ্রীয় বাহিনী, সেন্ট্রাল ফোর্স হোক বা বিএসএফ হোক, তাদের বিরুদ্ধে নির্দেশ আসে ওপরতলা থেকে, উপদেশ আসে ওপরতলা থেকে। এরপরও আমরা এক্সপেক্ট করতে পারি যে পুলিশ নিজের কাজ করবে, 1 এবং 2, এরপরও এটা প্রত্যাশিত নয় যে এরপরও তদন্তের খাতিরে কোথাও গেলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা মারধর খেতেই পারে, কারণ সেই মতোই একটা বয়ান, ন্যারেটিভ সেট করা হচ্ছে। এবার বিএসএফকেও টার্গেটে রাখা হচ্ছে, সেন্ট্রাল ফোর্স তো আগেই ছিল। অতএব পুরো আইন শৃঙ্খলা, পুরো রাজ্যের ল অ্যান্ড অর্ডার সম্পূর্ণভাবে ধূলিসাৎ করে দেওয়ার একটা অদ্ভুত মাস্টার স্ট্রোক। যারা রয়েছেন আমার সঙ্গে আজকে আলোচনায়, রয়েছেন বিজেপি মুখপাত্র কেয়া ঘোষ, রয়েছেন
রাজু ঘোষ সমাজকর্মী এবং শাসকের পক্ষের ভার্সন যিনি বলবেন, রয়েছেন প্রাক্তন পুলিশ কর্তা অরিন্দম আচার্য এবং রয়েছেন অধ্যাপক ঝন্টু বড়াই। আমি সোজাসুজি প্রথমে রাজুবাবু আপনার কাছেই আসবো। প্রথমে সেন্ট্রাল ফোর্সের জন্য নিদান, এখন বিএসএফ এর জন্য নিদান, পুলিশের জন্য কোনো নিদান শুনিনি। পুলিশকে বকাঝকা করতে মাঝে মাঝে অবশ্য শুনতে পাওয়া যায়, সেই বইমেলাতে একবার কাম ধরে থাপ্পড় টাপ্পড় শুনতে পাওয়া গিয়েছিল। কিন্তু এইগুলো যদি এরকম উচ্চ স্তর থেকে ননস্টপ এ ধরনের নির্দেশ আদেশ উপদেশ আসতে থাকে, তাহলে এটাই স্বাভাবিক যে পুলিশ শাহজাহানকে খুঁজে পাবে না, কিন্তু বিরোধী রাজনৈতিক দল হোক বা প্রতিবাদ করতে যাওয়া ডি আন্দোলনকারী হোক বা চাকরি প্রার্থী হোক, তাদেরকে দেখলেই পুলিশ একদম নিজেদেরকে স্কটল্যান্ড ইয়ার্ডের মানে সেনা ভাবতে শুরু করবে এবং সঙ্গে সঙ্গে ঝাঁপিয়ে পড়বে। এটাই তো এক্সপেক্টেড। পুলিশ এই সমস্ত ক্ষেত্রে ওভার অ্যাক্টিভ হবে, অতি সক্রিয় হবে, আর অন্য ক্ষেত্রে চুপ করে বসে থাকবে। প্রথম হচ্ছে দিদি যে কথাটা বলেছেন যে আপনারা বারবার একটা ভুল জিনিসটাকে দেখান বা ভুল একটা বার্তা মানুষের কাছে দেওয়ার চেষ্টা করেন। দিদি বলেছেন ভোট দিতে যে কেন্দ্র ফোর্স বাধা দেবে সেই বাধা মানবেন না, প্রয়োজন হলে ভোট দেওয়ার জন্য আপনারা ভোট দেওয়ার জন্য হাতা খুন্তি নিয়ে নিজের অধিকার নিজে আদায় করে নেবেন। দিদি কখনোই বলেনি যে কেন্দ্র ফোর্সকে আপনারা মারুন। এটাই তো জোক অফ দ্য ইয়ার, ভোট দেওয়ার জন্য কেন্দ্র বাহিনী কেন আটকাবে? দ্বিতীয় কথা হচ্ছে যে যেখানে তৃণমূল কংগ্রেসের লোকজন রয়েছে বহাল তবিয়তে, তারা ব্যালট বক্স নিয়ে হুসেন বল্টের মতো হুসেন ব্যালট নিয়ে দৌড় মারছেন, সেটা কেন্দ্র বাহিনী কেন বাধা দেবে? সেকেন্ড পয়েন্ট হচ্ছে শাহজাহানের ওখানে গিয়ে কেন্দ্র ফোর্স যেখানে একটা অ্যাটাক হয়েছে তাদের উপরে, সেই কথা যখন আপনি বলতে যান সেটা ঠিকই, সেটা হওয়া উচিত নয়, এরকম হওয়া উচিত কখনোই নয়। কিন্তু সাধারণভাবে দেখা যাচ্ছে যে বিজেপি নেতাদের বলে বলে তৃণমূল নেতাদের বাড়িতে যখন যাচ্ছে, আগের দিন নাম বলতে শোনা যাচ্ছে, পরের দিন ইডি সিবিআই লোক তাদের বাড়িতে যাচ্ছে। এই জিনিসগুলো দেখে দেখে মানুষের মধ্যে ইতিমধ্যে একটা প্যানিক শুরু হয়ে গেছে যে তার মানে প্রশাসন এখন সমস্ত ভারতীয় জনতা পার্টি যা করবে সেটাই কেন্দ্র ফোর্স সেটাকে করবে, যার ফলে সাধারণ মানুষ, গ্রামের সাধারণ মানুষ, গ্রামের সাধারণ মানুষ তো কোনো চাকরি চুরি করেনি। আইনটাকে তারা আরে গ্রামের সাধারণ মানুষ তো চাকরি চুরি করেনি। গ্রামের সাধারণ মানুষ তো বলছে আমরা চাই চাকরি চোর ধরা পড়ুক, আমরা চাই কয়লা চোর ধরা পড়ুক, আমরা চাই গরু চোর ধরা পড়ুক। এগুলো বিজেপির একটা ন্যারেটিভ হয়েছে যে ভোট পাওয়ার জন্য কোথাও কোনো চুরি হয়নি। একটা চুরি হয়েছে, প্রমাণ আপনি দেখান আপনার চ্যানেলে, আপনি একজন সঞ্চালক হিসেবে প্রমাণ দেখান, বিজেপি নেতা নেত্রী রয়েছেন তার একটা প্রমাণ দেখান, কোথাও কোনো প্রমাণ নেই। যদি প্রমাণ থাকে বিজেপির কথায় আছে, বিজেপির মুখে আছে, বিজেপি নেতাদের আছে, কোথাও খাতায় কলমে কোর্টের কোনো অর্ডার নেই, কোর্টের অর্ডার ছাড়া সেটা কোনো প্রমাণ নয়। শুনুন, বাকি আপনার শর্ট টার্ম মেমোরি লস হতে পারে, কিন্তু পঞ্চায়েত ভোট তো বেশি দিন আগে হয়নি। এই স্টুডিওতে বসেই আপনার চোখের সামনে থেকে একটার পর একটা ব্যালট বক্স নিয়ে দৌড় হয়েছে, ছাপ্পা ভোট হয়েছে, পুকুরে জাল ফেলে ব্যালট বক্স উদ্ধার করা হয়েছে, একটার পর একটা ঘটনা ঘটেছে। সেগুলোকে পুনরাবৃত্তি তৃণমূল কংগ্রেস করেছে, আমি জানতাম না বিজেপি খাতায় কলমে যান, তাহলে আপনি আপনার সঙ্গে পুলিশের সম্পর্ক নেই। এখন বোঝা গেল আপনার সঙ্গে পুলিশের সম্পর্ক নেই। আপনি থেমে যান, কে আকর্ষের কাছে আসবো? যদি এইভাবে উচ্চ স্তর থেকে উপদেশ আদেশ নির্দেশ আসতে থাকে, সেন্ট্রাল ফোর্স দেখলে হাতাখুন্তি নিয়ে বেরিয়ে পড়ো, বিএসএফ দেখলে তার বিরুদ্ধে এফআইআর করো, তাহলে এটাই স্বাভাবিক শতপ্রণোদিত যে তদন্ত করতে ইডি আধিকারিকরা আসলে সেখানে গিয়ে তারা মারধর খাবেন এবং পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দূর থেকে দেখবে। আর শাহজাহান পালাতে চাইলে পুলিশ একটা সবুজ কার্পেট বেছাবে, ওপর থেকে গোলাপ ফুল বর্ষণ করবে, বলবে বাহারো ফুল বরসাও মেরা মেহবুব আয়া হয়। এটাই এক্সপেক্টেড হয়ে রয়েছে। কেয়া, সবার আগে আমি পশ্চিমবঙ্গের মানুষদের কাছে একটা পরামর্শ দিতে চাই। দেখুন, যে পরিমাণে চুরি ডাকাতি বেড়েছে, দুর্নীতি বা দুষ্কৃতীরা বেড়েছে, ওপেন শুট আউট হচ্ছে, পারলে না একটা ছোট ওই জিআই পাইপ বাড়িতে রাখবেন, নিজের আত্মরক্ষার্থে রাখবেন, দুষ্কৃতি তাড়াতে রাখবেন। কারণ এই দুষ্কৃতি যে কোনো সময় কালকে পাশের বাড়িতে আছে আর আজকে আপনার বাড়িতেও ঢুকতে পারে। এক, রাজুবাবু বললেন, মমতা বন্দ্যোপাধ্যায় বলতে চেয়েছেন যারা ভোট দিতে বাধা দেবে তাদের জন্য নাকি এই নিদান দিয়েছেন। তার আগে বোধহয় একটা কথা বলতে ভুলে গেলেন রাজুবাবু, ওটা ছাপ্পা হবে। যারা ছাপ্পা ভোট দিতে বাধা দেবে তাদের জন্য নিদান। কারণ আমরা দেখেছি সেন্ট্রাল ফোর্সে কি আপত্তি পঞ্চায়েত ভোটের সময়, আমরা দেখেছি সেন্ট্রাল ফোর্সকে আনানোর জন্য তাদের রোখার জন্য কত রকম কসরত করতে হয়েছিল। তাদেরকে আনার পরে তাদেরকে বসিয়ে রাখা হয়েছে, সেটা সেন্ট্রাল ফোর্সের ডিজি নিজে বলছেন এখানে এসে যে আমাদের এখানে কাজ করতে দেওয়া হয়নি, আমাদের এখানে বসিয়ে রাখা হয়েছে। সিআরপিএফের যিনি উচ্চ পদস্থ কর্তা তিনি বলছেন। আচ্ছা, এই রাজ্যে আমরা দেখেছি, দেখুন আমরা দেখি একটা কথা বলি যে ওই ডাল মে কুচ কালা হ্যায়,
আমরা দেখছি পুরো ডালটাই কালা স্বর্ণালী। কেন বলছি? কারণ আমরা দেখেছিলাম 2021-এর সময় মমতা বন্দ্যোপাধ্যায় এক নিদান দিতে সিআরপিএফকে হাতা খুন্তি নিয়ে উনি নিদান দিয়েছিলেন। তার ফলে কি রেখেছিলাম যে সিআরপিএফের প্রতি আক্রমণ এবং তারপরে তাদের যে গুলি চালানোর ঘটনা। মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন এরকম ঘটনা 2024-এ যাতে হয়, যাতে আবার করে একটা হাওয়া তোলে, জিগির তুলে। উনি জানেন কলসি ফুটো হয়ে গেছে, উনি জানেন জল পড়ছে, উনি জানেন ভোট আসবে না, উনি জানেন যে কংগ্রেস টাটা বাই বাই, সিপিএম টাটা বাই বাই, এবার তৃণমূলের টাটা বাই বাই সময় হয়ে গেছে পশ্চিমবঙ্গ থেকে। তাই উনি চাইছেন যেন তেন প্রকারেণ এবার মানুষকে উস্কে দিয়ে, মানুষকে খেপিয়ে দিয়ে উনি এই সেন্ট্রাল ফোর্সের বিরুদ্ধে, তাদের বিরুদ্ধে এরকম মানুষকে ভড়কে দিতে। আর একটা শেষ কথা বলে আমি শেষ করবো স্বর্ণালী। দেখুন, রাজ্য পুলিশের প্রচুর কাজ। রাজ্য পুলিশের কাজ হচ্ছে এখন ওই যারা চোর, এটা যাই হোক, মানে মানুষকে ভড়কে দেওয়া হচ্ছে, মানুষকে প্রভাবিত করা হচ্ছে, মানুষ উত্তপ্ত হচ্ছে। এটা তো বেসিক প্রশ্ন একটা, যে বিএসএফ বা সেন্ট্রাল ফোর্স যাই হোক না কেন, রাজ্যের পুলিশ যিনি এত অ্যাক্টিভ থাকে, আজকে আপনাদের এজিটেশনেও যে পুলিশকে এত অ্যাক্টিভ দেখতে পেলাম, সেই পুলিশ, সেই স্কটল্যান্ড ইয়ার্ডের সঙ্গে তুলনা করা হয় যে পুলিশকে, সেই পুলিশ প্রায় 24 দিন পার হতে চলে এখনো পর্যন্ত শেখ শাহজাহানকে খুঁজে বার করতে পারলো না। সেই জন্যই তো অ্যাক্টিভ রাজ্য পুলিশ, খুব অ্যাক্টিভলি শেখ শাহজাহানকে কোথায় আছে তাকে খুঁজে বার করছে না, খুব অ্যাক্টিভলি তারা করছে যাতে শেখ শাহজাহান সিবিআই কেন খুঁজছে না? কমেডি করার জন্য চ্যানেলে আসবে না, আমি সিরিয়াস কথা বলছি। রাজ্য পুলিশ অ্যাক্টিভলি চাইছে যাতে শেখ শাহজাহান ধরা না পড়ে, অথচ রাজ্য পুলিশ, এক রাজ্য পুলিশ দুর্নীতির বিরুদ্ধে যখন প্রতিরোধ করে তোলে তাদেরকে পেটায়, তাদেরকে জেলে ভরে। কি করছে? কি করছে? রাজু ঘোষ, এক সেকেন্ড, সেন্ট্রাল রিপোর্ট কোথায়? কোথায় আর আপনি কমেডি করতে বসবেন না, এখানে ফাজলামো করার জায়গা রাজু ঘোষ, না, রাজু ঘোষ ঠিক বলছেন, রাজু ঘোষ ঠিক বলছেন, রাজু ঘোষ বলছেন, শুনুন না, কে শুনুন না, রাজুবাবু ঠিক বলছেন, রাজুবাবু একদম ঠিক বলছেন। রাজুবাবু, আমি আপনাকে 100% সহমত, মানে আপনাকে সাপোর্ট করলাম। পুলিশ খুঁজতে না পারলে উচিত তো সেন্ট্রাল এজেন্সির আসা, খুঁজতে না পারলে সবার দায়িত্ব। ওরা যখন সবার দায়িত্ব তো, না পুলিশ কাজ করতে না পারলে সেন্ট্রাল দায়িত্ব তো নেবে তো। ওটা রাজ্যের উপরে কেন চাপিয়ে দিচ্ছে? কেন বলছে? থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। এই জন্যই না, থ্যাংক ইউ সো মাচ। রাজ্যের পুলিশকে খুঁজে বার করে রাজু বাবু দারুণ কথা বললেন যে দুজনেরই দায়িত্ব। থ্যাংক ইউ সো মাচ রাজু বাবু। এই জন্যই বিশ্বাস করুন, আপনাদের মতো মানুষরা এখন আছে বলেন, সেই জন্যই চাকরি চুরির জন্য সিবিআই তদন্ত করে, সেই জন্যই গরুর ক্ষেত্রে সিবিআই ঢোকে, সেই জন্য রেশনে সিবিআই ঢোকে। আপনাদের জন্য মানুষের, আপনারা যে বলতে পারছেন যে পুলিশ কাজ করতে না পারলে সেন্ট্রাল এজেন্সি আসবে, এই জন্যই সেন্ট্রাল এজেন্সি আসছে। আপনি নিশ্চিত থাকুন, শেখ শাহজাহানকেও খুঁজে বার করবে, শেখ শাহজাহানকেও সিবিআই ইডি খুঁজে বার করবে। রাজ্য পুলিশ স্বর্ণালী আঙুলটা তো তাদের দিকে ওঠা উচিত, শুধু রাজ্য পুলিশের দিকে ধরবে, বলবে না। ধরবে, চিন্তা করবেন না, আপনার এই আশা সফল হবে। শুনুন, ধরবে, ঠিক যেরকম পার্থকে, ঠিক যেরকম মানিককে, ঠিক যেরকম জীবন কৃষ্ণকে, ঠিক যেরকম বালুকে ধরেছে, ঠিক যেরকম শঙ্করকে ধরেছে, সেই রকম ভাবে শেখ শাহজাহান যেখানে লুকিয়ে থাকুক, বলে দিন আপনারা যে পারবো না। আরে আপনারা প্রোটেকশনের ছাতাটা তুলে নিন না। মমতা ব্যানার্জি খালি চোখের কাছাকাছি জিনিস দেখছেন, আমি জিনিসগুলো দেখতে বলুন। মমতা বন্দ্যোপাধ্যায়ের দুটো বক্তব্য শোনাবো, এক সেকেন্ড, মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শোনাবো। এর আগে তিনি কি ধরনের উপদেশ দিয়েছিলেন, তবে তার আগে এই যে রাজুবাবুরা বারবার বলে ফেলছেন এবং বলছেনও, ঠিকই তাই, সেন্ট্রাল এজেন্সি কেন ধরতে পারছে না? এবার তো সিবিআই আসা উচিত। আমার মতে সন্দেশখালী এবং শেখ শাহজাহানকে ধরার জন্য সিবিআই আসা উচিত, প্রত্যেকটা দুর্নীতির জন্য সিবিআই এর আসা উচিত। দেখুন, সিবিআই ইডি যদি রাজ্যে আসে, তাহলে পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেপ্তার করা গেছে, অনুব্রত মণ্ডলকে গ্রেপ্তার করা গেছে, কুন্তলকে গ্রেপ্তার করা গেছে, শেখ শাহজাহানকেও গ্রেপ্তার করা যাবে, জ্যোতিপ্রিয় মল্লিককে গ্রেপ্তার করা গেছে, গেছে তো। আপনারাই চাইছেন যে শেখ শাহজাহানকে সিবিআই এসে গ্রেপ্তার করুন। সবকিছুতে ফোরন কাটেন কেন রাজুবাবু? আমি জানি না যে আপনারা চাকরি দলের স্ট্যান্ড করেন কিনা এটা, কিন্তু আপনি বললেন দারুণ কথা, আপনি বললেন দারুণ কথা, মন পড়ে গেল। আমি আসবো, এখানে অরিন্দম আচার্য রয়েছেন এবং ঝন্টু পরাইক রয়েছেন, দুজনের কাছে আসার আগে দুটো বক্তব্য শোনাবো। একটা হচ্ছে বারবার করে যে নির্দেশ উপদেশগুলো নিয়ে আমি আজকে আলোচনা শুরু করেছিলাম, যে সেগুলোর আফটার এফেক্ট এগুলো হচ্ছে কিনা। মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, যখন তিনি হাতা খুন্তি নিয়ে আটকানোর নিদান দিয়েছিলেন, অ্যাটাক করার নিদান দিয়েছিলেন, সেই বক্তব্য।
বিজেপি, সবাই দস্যু সাধারণ মানুষ। সাধারণ মানুষ আপনারা সব খারাপ, আর ওনারা একেবারে ভগবান, ঈশ্বর আল্লাহ মেহেরবান, যারা ভগবান নয়। তাই যেখানে যেখানে ওরা গিয়ে গুন্ডামি করবে, আমি মা বোনেদের বলবো, হাতা খুন্তি লইয়া খেদাইয়া দাও দাঁড়াইয়া, হাতা খুন্তি লইয়া খেদাইয়া দাও দাঁড়াইয়া। আর ইয়াং জেনারেশন কি করবে? ভাই বোনেরা মা বোনেদের পেছন থেকে মদত দেবে, আর বয়োজ্যেষ্ঠরা কি করবে? আপনাদের বুদ্ধি দেবে, আপনাদের পরামর্শ দেবে, আপনাদের কাজ করতে উৎসাহ দেবে। যদিও মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পরে হাতাখুন্তির দরকার হয়নি, যদি আমরা সন্দেশখালীর ছবিটা দেখি এবার দেখাবার অনুরোধ করব আমার পিসিআর টিমকে। সে সময় দেখবেন সন্দেশখালীতে প্রথম সারিতে একদম মা বোনেরাই এগিয়ে এসেছিলেন, মাথায় একদম কাপড় টেনে কোমর বেঁধে। হাতাখুন্তির দরকার পড়েনি, তারা একাই 100, কারণ তারা জানেন যে মহিলাদেরকে সামনে এগিয়ে দেওয়া হলে সেক্ষেত্রে বাকি পুরুষদের ক্ষেত্রে অ্যাকশন নেওয়ার ক্ষেত্রে কেন্দ্রীয় বাহিনী অনেকটাই পিছিয়ে হটে আসবে, এবং হয়েছিল তাই। খুব সহজে ইডির আধিকারিকদের পেটানো গিয়েছিল, তাদের গাড়ি চালানো গিয়েছিল, তাদের জিনিসপত্র লুট করা গিয়েছিল। এরপর বিএসএফ নিয়ে দুজনের বক্তব্য শোনাবো, মমতা বন্দ্যোপাধ্যায় এবং সুকান্ত মজুমদার। শুনুন। মানুষ অত্যাচারিত, বিএসএফ সিদ্ধান্তে সীমান্তে আলাদা আইডেন্টি কার্ড দিতে চায়। মনে রাখবেন, বিএসএফ বর্ডার এরিয়ার ভেতরে ঢুকে আলাদা করে আইডেন্টিটি কার্ড দিতে চাইছে। নেবেন না, বলবেন আমার আধার কার্ড আছে, আমার রেশন কার্ড আছে, আমি তোমার 2 নম্বরই কার্ড নেব না। ওই কার্ড যদি নেন এনআরসিতে পড়ে যাবেন, আপনাদের সব বাদ দিয়ে দেবে। বিপদে পড়লে আমি আছি, বাঘের বাচ্চার মতো আছি। কখনো আমি রাজবংশী, কখনো আমি তপশিলি, কখনো আমি নমশূদ্র, কখনো আমি আদিবাসী, কখনো আমি হিন্দু, কখনো আমি নওশাদ শেখ, কখনো আমি পাঞ্জাবি, কখনো আমি গোর্খা, কখনো আমি হিন্দি, কখনো আমি অন্যান্য সব ভাষা। মনে রাখবেন, আমার গর্ব। মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথা খারাপ হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন বিএসএফ কোনো কার্ড দিলে সেই কার্ড নেবেন না। যারা সীমান্তের ওপারে কাজ করে, জমি চাষ করতে যায়, অনেকেরই জমি কাটাতারের ওপারে আছে, তাদেরকে একটা কার্ড দেওয়া হয়। সেই কার্ডকেও মুখ্যমন্ত্রী বলছে এটা এনআরসি হয়ে যাবে। পাগল হয়ে গেছে না কি হয়েছে মুখ্যমন্ত্রী সেটা বুঝতে পারছি। অরিন্দম আচার্য, সরাসরি আপনার কাছে আসছি। বারবার লাগাতার, একবার দুবার হলে হয়, 2021 নির্বাচনের সময় যে কথা শুনেছিলাম, পঞ্চায়েতের আগেও সেই কথা, এখনও সেই কথা, যখন তখন যে কোনো জায়গায় পুলিশ রাজ্যের আইন শৃঙ্খলা অপদার্থতা, এত এত চোর, কারিগরি দুর্নীতি, তাদেরকে গ্রেপ্তার করতে না পারে, এগুলো নিয়ে 1 ইঞ্চি একটা কথা শব্দ খরচ নয়, বরং সারাক্ষণ হয় সে কেন্দ্রীয় বাহিনী, না হয় বিএসএফ। কি বলবেন? সংসদীয় গণতন্ত্রে আমরা যেটা ফেডারেল স্টেট বলি, মৈত্রীর বন্ধনে আবদ্ধ আমাদের দেশ, সেইখানে যদি কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী এই কথা বলে থাকেন, সেটা কেন বলেছেন সেটা উনিই জানেন, এবং যারা শুনছেন, যারা হাততালি দিচ্ছেন তারাই বলতে পারবেন। তবে আমার মনে আছে শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু যখন ডাক দিয়েছিল যে খুন্তি খাতা এই সমস্ত নিয়ে তোমরা গ্রামে গ্রামে সুদৃঢ় গণপ্রতিরোধ গড়ে তোলো, সেটা কিন্তু করেছিল এক স্বৈরাচারী শাসকের বিরুদ্ধে, অত্যাচারী শাসকের বিরুদ্ধে লড়াইয়ের অভিযান। আমি জানি না এই আহ্বানটা কার উদ্দেশ্যে বলা হচ্ছে। ভারত তো আমাদের দেশ, তার একটা স্টেট হচ্ছে গিয়ে পশ্চিমবঙ্গ। এবার আপনাকে বলে দিই একটা কথা, যেটা হচ্ছে 2021 সালে আমি কোচবিহারে যখন ছিলাম, তারপরে আমি বলছি 2021 সালে ইট ইজ অ্যান আইরনি অফ ফেট যে ইলেকশনটা হয়ে যাওয়ার পরে শত শত কোচবিহারিবাসী আজকে যেভাবে নাকি আসামে দিনের পর দিন গিয়ে পড়েছিলেন। আপনার মনে আছে ম্যাডাম যে সেইখানে মাননীয় গভর্নর যখন হাজির হয়েছিল, আমি খবর পেয়েছিলাম প্রায় 2,500 থেকে 3,000 বিং ডিসঅ্যাপয়েন্টেড, আজকে অত্যাচারিত হয়ে ওখানে শেল্টার নিয়েছিলেন। আসামের গভর্নর পর্যন্ত ওখানে একটা লঙ্গরখানা করে দিয়েছিল। ওরা বাঙালি নয়,
ওরা আমাদের বাংলার নয়, ওদের কি অপরাধ ছিল? ওরা ভোট দিতে গিয়েছিল বলে তারা আজকে এত অত্যাচার করেছিল যে বাড়ি ঘর ছেড়ে মনে হচ্ছে যে স্বাধীনতার পরে 1947 আজকে বাংলাদেশ থেকে চলে আসছে। এটা কি আপনারা ভুলে গেছেন? সেই স্মৃতি আমরা ভুলে গেছি। অতএব এবার আমি আপনাকে বলি আরেকটা কথা, এই যে সেন্ট্রাল গভর্নমেন্ট এবং স্টেট গভর্নমেন্ট প্যারামিলিটারি ফোর্সকে যে দিনের পর দিন যে কথাগুলো বলা হচ্ছে, আচ্ছা এরা কারা? এরা তো আমার মাতৃভূমিকে রক্ষা করার জন্য দিন রাত অক্লান্ত পরিশ্রম করছে। আজকে তাদের বিরুদ্ধে যদি এই ধরনের কথাবার্তা বলে, আপনার মনে আছে যে দীর্ঘদিন আপনি কাশ্মীরে দেখুন এরাই কিন্তু ফাইট করছে, এই শীত গ্রীষ্ম বর্ষার মধ্যে কি অক্লান্ত পরিশ্রম করছে। আজকে যদি এই ধরনের কথা বলে, ম্যাডাম আমি আপনাকে আরেকটা বলি, এবার আপনার শর্ট টাইম বলে বলছি, আপনার শেখ শাহজাহানের কথা বলছেন, এটা খুব হাস্যাস্পদ। শেখ শাহজাহান তুমি আসছে, আমার বক্তব্য যেটা আমি আগে জিজ্ঞাসা করছিলাম যে বর্ডারে যারা কাজ করছেন তাদের বিরুদ্ধে মানুষকে বিষিয়ে দেওয়া, টেম্পটেড করা, উত্তেজিত করা, এগুলোর উদ্দেশ্যটা কি? যাতে কি এদেরকে মানে সরিয়ে দিয়ে এদেরকে পরোয়া না করে আরো বেশি রোহিঙ্গা অনুপ্রবেশ এগুলো ঘটানো যেতে পারে, যারা পরবর্তীকালে কাজে লাগবে এই শেখ শাহজাহানদের। এটা তো রোহিঙ্গা তো ঢুকছে, এটা আপনিও জানেন, অস্বীকার করার জায়গা নেই। আমি তো আপনাকে প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স থেকে বলছি, আমি পেপার থেকে দেখে বলছি না। যেভাবে নাকি আজকে বহিরাগতরা এখানে ঢুকছে, ঠিক আছে দেখুন, আমি বাংলাদেশে মাত্র 3 দিন আমার ভিসা এক্সটেন্ড হয়েছিল বলে আমাকে কত কিছু করেছে, আমাকে অ্যারেস্ট করে দিত, কিন্তু এখানে এসে মাসের পর মাস বছরের পর বছর বাড়ি ঘর জমি জায়গা সমস্ত করে নিচ্ছে। আপনি আজকে বিএসএফকে বলছেন, কেন এই কথা বলছেন না যে 2000 কিলোমিটার 200 কিলোমিটার উপরে ফাঁকা জমি রয়ে গেছে, ওখানে সোর্স মেনটেন করে কিভাবে আজকে তারা ওখানে হারবারিং অফান্ডার করে আজকে শেল্টার নিচ্ছে দিনের পর দিন। বিএসএফ টাকা খেয়েছে, কিন্তু রাজনৈতিক নেতৃবৃন্দ তাদেরকে শেল্টার দিচ্ছে কি করে? মাসের পর মাস বছরের পর বছর। আপনি আজকে নদিয়া থেকে শুরু করে আজকে পেট্রাপোল বর্ডারগুলো গিয়ে দেখুন, যে জমি ছিল আজকে এক সময় 50,000 টাকা কাঠা, সেখানে আজকে 4 লাখ 5 লাখ টাকা কাঠা, এক একজন আজকে 10টা 12টা করে গাড়ি কিনছে। তারা কারা? তারা কি করে আজকে এখানে দিনের পর দিন আজকে ওখানে থাকছে? আমি আপনাকে দাঁড়ান, এটা খুব ভাইটাল পয়েন্ট, আমি আপনাকে বলছি। শাহজাহান বলাটা সময় পাবো না। শাহজাহান ক্যারেস্ট করতে পারছে না কেন? ক্যাঙ্গারুকে দেখেছেন জনগণ তার সন্তানকে পেটে কি করে লালন পালন করে রাখে, ঠিক সেইভাবে কিন্তু আজকে এই শাহজাহানকে লালন পালন করে রেখেছে। অতএব এখানে সেন্ট্রাল গভর্নমেন্ট করুক আর যাই করুক, বিএসএফ করুক বা যাই করুক, আজকে 12/2/2024 তারিখে হাইকোর্টে যে রিপোর্টটা যাবে, দ্যাট উইল বি দ্য ফাইনাল। হয় সিবিআই যাবে, সিবিআই হলে ইডি এনআইএ ঢুকবে। আমি সরাসরি ঝন্টু বাবুর কাছে আসছি। ঝন্টু বাবু, এই বারবার উত্তপ্ত করা এবং যেখানে আমি বললাম যে পুলিশের ভূমিকা, পুলিশ যা খুশি তাই করবে, পুলিশ এদেরকে গ্রিন করিডোর করে দেবে যেখানে পালাবার জন্য গা ঢাকা দেওয়ার জন্য, অথচ রাজ্যের যে বর্ডার তাকে সারাক্ষণ ধরে স্পর্শকাতর আরও বেশি করে রাখো, সেখানে আরও বেশি মানুষকে মদত দাও, উস্কানিমূলক মন্তব্য করো, নির্দেশ উপদেশ নিদান দাও। তাতে কি আদেও রাজ্যের আইন শৃঙ্খলা বা রাজ্যের এই ধরনের যে সিচুয়েশনগুলোর মধ্যে দিয়ে আমরা রয়েছে সেগুলো সলিউশন বার করা সম্ভব? আমি প্রথমে দুটো অপশন বলি। রাজ্যের পুলিশ মন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, আচার্যবাবু যেটা বললেন, ফেডারেল স্ট্রাকচার, অর্থাৎ যে স্ট্রাকচারে যৌথ দায়িত্ব থাকে, মানে আমি কেন্দ্রকেই খালি গালাগালি করে দিলাম তাদের ব্যর্থতায়, তা নয়, আমার ব্যর্থতার দায়টাও কিন্তু কেন্দ্র আমাকে বলবে, এটাই তো পারস্পরিক। তো আমি যখন এই কথাগুলো বলছি, রাজ্যের মুখ্যমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী যখন প্রকাশ্যে এই ধরনের লোক জুলোনো, লোককে ক্ষিপ্ত করে দেওয়ার কতগুলো কথা বলছেন ধারাবাহিকভাবে, তখন তার দুটো লজিক থাকবে। কোনো লজিকই পলিটিক্যাল নয়, প্রত্যেকটার পিছনে পলিটিক্যাল কিছু ইস্যু থাকে। রাজ্যের মুখ্যমন্ত্রী জানেন, তিনি দায়িত্ব নিয়ে লাস্ট 12 বছরে মমতা শাহী পশ্চিমবঙ্গের রাজনীতিতে প্রশাসন স্তরে ঢুকিয়ে দিয়েছে, মমতা শাহী। এবং আমি বারবার বলি, রাজ্যে যেটা চলে সেটা হচ্ছে বহু এক সংস্কৃতিবাদ, ইংরেজিতে যাকে বলা হয় প্লুরো মনোকালচারালিজম, অর্থাৎ মুখে বলছি আমি বহু, কিন্তু চলছে হচ্ছে এক সংস্কৃতিবাদ রাজনীতি, অসহিষ্ণুতা। এবং এই অসহিষ্ণুতা তার পুলিশ প্রশাসন দিয়ে যৌথভাবে তিনি ট্যাকেল করেন, কিন্তু যেটা পারেন না সেটা সীমান্তে একনিষ্ঠভাবে দাঁড়িয়ে থাকাই বিএসএফ জওয়ান, যেটা তার কথায় উনি উঠবোস করে না বলে মমতা কিন্তু আজকে এদের বিরুদ্ধে বারবার উস্কায় জনগণকে। কেন স্বর্ণালী, আমি তোমাকে বলি, আচার্যবাবু বলছিলেন পশ্চিমবঙ্গ এমন একটি রাজ্য যাদের সবচেয়ে সীমান্তবর্তী এলাকাগুলো অরক্ষিত, রাজ্য কোনোদিনও সেটাকে রক্ষিত করতে দেয়নি সেন্ট্রালকে দিয়ে। এবার এই অংশে দুটো জিনিস চলে তৃণমূলের, একটা হচ্ছে বহিরাগত অনুপ্রবেশ, আমার কথা নয়, আমি কোনো বিরোধী কথা বলছি না, কোনো বিরোধী কথা বলেনি। আমাদের রাজ্যে একজন রাজ্যপাল ছিলেন কেশরী বাবু, তিনি তৎকালীন বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং তাদের রাষ্ট্রপতি যৌথভাবে যখন বাংলাদেশে একটা সামিট হচ্ছে, পরিষ্কার বলেছিল ওয়েস্ট বেঙ্গলে কিন্তু জনবিন্যাস এমনভাবে পাল্টে যাচ্ছে বিভিন্ন জায়গায়, যেটা ন্যাচারাল নয়।
ঠিক। অনুপ্রবেশ। দ্বিতীয়, এই দেখুন বলতে বলতেই আমি দেখাচ্ছি নভেম্বরের ছবি বিএসএফ যে বিএসএফ এর স্পেশাল ক্যামেরায় ধরা পড়েছে কিভাবে গরু পাচার হচ্ছিল সেগুলোকে আটকানো হয় এবং সেগুলোকে ফিরিয়ে নিয়ে আসা হয়। অতএব সমস্যা একটা তৈরি হচ্ছে, বর্ডার যে এই মুহূর্তে শিরোপীড়া হয়ে দাঁড়িয়েছে শাসক দলের, এটা ক্লিয়ার। এরা যে শুধু গরু পাচার করছে না, যত অবৈধ অনুপ্রবেশ, পাচার এবং এই নেক্সাসটা তৈরি হচ্ছে স্থানীয় তৃণমূল নেতাদের সাথে, যাদের পয়সায় ওখানে ভোট রাজনীতি পুষ্ট হয়। আমি বলি 3 বিঘা করিডর, আপনি যদি গিয়ে দেখেন পেট্রাপল দিয়ে আইনি মাফিক যারা আসছে চিকিৎসা করতে, তাদের চাইতে 10 গুণ ভাবে বেআইনি পথে আসছে এবং তারা শেল্টার পাচ্ছে তৃণমূল দ্বারা। এটা রোহিঙ্গা হতে পারে, অন্য সম্প্রদায় হতে পারে। এর জন্য কার দায়? মমতা ব্যানার্জি জানে শেল্টার না দিলে দলটা উঠে যাবে। না বর্ডার দিয়ে যদি আসে, না না এর জন্য কার দায়? স্বর্ণালী অ্যাকশনে অ্যাড করতে চাই। আমি দেখুন না এক সেকেন্ড আমি বলি বর্ডার পেরিয়ে আসলে তো কার দায়? বর্ডার পেরিয়ে শুনুন না, বর্ডারে বিএসএফ রয়েছে। আমার রাজুবাবু এবং কেয়া দুজনের কাছে প্রশ্ন, বর্ডারে তো বিএসএফ রয়েছে অনেক দীর্ঘ প্রায় কত সংরক্ষিত জায়গায় কি করে না এক সেকেন্ড, অসংরক্ষিত জায়গাও যদি থাকে, আমি বলি কি সেখানে যদি বিএসএফ এর যদি কিছু পোস্ট থাকে, একটা কিছুদিন আগে নিশীথ প্রামাণিক বললেন যে এখানে ফেন্সিং এর কাজ বা অসংরক্ষিত জায়গাটায় যে পোস্ট বানানোর জন্য যে জমি, সেটুকু ন্যূনতম জমিটুকু অবধি রাজ্য সরকারের তরফ থেকে দেওয়া হচ্ছে না। আর দ্বিতীয়ত হচ্ছে, আপনি কি এক্সপেক্ট করছেন যে বিএসএফ হাতে হাত ধরে দাঁড়িয়ে থাকবে? না বিএসএফ হাতে হাত রেখে দাঁড়িয়ে থাকবে? ইজ ইট পসিবল? যখন আমি আপনাকে মনে করিয়ে দিই, সমস্ত বর্ডার, বাংলাদেশ বর্ডার হোক, যে কোনো বর্ডার, খুব ভালো ইন্টারভিউ, যেটা আচ্ছা আমার নাম কি দাদা, আপনার নাম 5 ফোর একটু থামুন। আমার একটাই বক্তব্য, যখন রাজনাথ সিং যখন আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন, তিনি তখন বলেছিলেন যে জমি চাই বিএসএফ এর, এবং মমতা বন্দ্যোপাধ্যায় জমি দেননি। সুপ্রিম কোর্টে গিয়ে তারপরে অবশেষে সেই জমির পারমিশন করতে চিন্তা করে দেখুন কি অবস্থা। জমি দেওয়া হচ্ছে না কেন? কথা স্বর্ণালী মনে রাখুন, জমি দেওয়া হচ্ছে না কেন? 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 এইসব বাজে কথা। বিএসএফ কে বর্ডারে বিএসএফ থাকে, যেখানে না একটা বিষয় ক্লিয়ার যে এই যে বর্ডারের জট, এটা রাজ্য সরকার কোনোভাবেই এই জট খুলতে চায় না, এতদিন পর্যন্ত খুলতে চাইছিল না। আর এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে যে উল্টে আরো বেশি জট ফেলার জন্য মানুষকে আরো বেশি উত্তেজিত করে দাও। জানি না এর পরিণাম কি হতে পারে, কিন্তু ভালো কিছু যে হবে না সেটুকু স্পষ্ট। সময় একদম শেষ। আমি এক্সট্রিমলি সরি, আমি ডিবেট এখানেই শেষ করছি। একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরে আসছি, সঙ্গে থাকুন।